হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য যে সিলেবাসের বিভাজন সেটা আবার পরিবর্তিত হয়েছে। বলতে গেলে 2021 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা হয়নি, আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল। তো তার জন্য যে নোটিফিকেশন আগে ছিল সেই নোটিফিকেশনটাই কিন্তু তোমাদের জন্য কিন্তু আগস্ট মাসে সেটাই ছিল যে রিডিউস সিলেবাস কিংবা প্যাটার্ন সেরকমই থাকবে বলে। কিন্তু কয়েকদিন আগে অর্থাৎ এই মাসেই যে নোটিফিকেশনটা হয়েছে, তো সেই নোটিফিকেশনে কিন্তু খুব একটা পরিবর্তন না হলেও সামান্য একটু পরিবর্তন হয়েছে। তো তবু আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ ক্লাস 11-এ অনেক ছেলেমেয়েরাই রয়েছে যারা সিরিয়াসলি পড়াশোনা ঠিক করে না, কিন্তু এন্ট্রান্সে তো সবই লাগবে। তো যারা ভালো করে পড়ছো আর যারা হয়তো অতটা ভালো করে প্রস্তুতি নিতে পারোনি কিংবা পাচ্ছ না, তো সবার জন্য মিলিয়ে এই আলোচনাটা করছি। তো বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে নাম্বার বিভাজন এবং ডিস্ট্রিবিউশন অফ মার্কসটা পুরোটা রয়েছে। আমি এক একটা করে এক্সপ্লেন করব, প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, কোন টপিকগুলো বাদ গেছে আমি সেগুলোও আলোচনা করে দেবো। তো সবচেয়ে প্রথমে চলে আসে যাক, তোমরা জানো আমাদের যেরকম ক্লাস 12-এ যেরকম 10টা ইউনিট থাকে, ওই রকমই আমাদের ক্লাস 11-এও কিন্তু 10টা ইউনিট নিয়ে আমাদের ফিজিক্স সিলেবাস তৈরি। তো আমি একটু মনে করাই, সবচেয়ে প্রথম যে চ্যাপ্টার যেটাকে তোমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সংক্রান্ত, অনেকে মাত্রা বিশ্লেষণও বলে, তো সেইটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্ট। তো সেটা ফার্স্ট ইউনিট। তো সেই ইউনিটে একটাই মাত্র চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টার থেকে আসবে একটা এমসিকিউ, কোনো ভিএসিকিউ আসবে না, অর্থাৎ 1 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। আর তোমাদের নিশ্চিত জানা আছে, যেহেতু এর আগেও একটা রেডিউস সিলেবাসের উপরে ভিডিও আপলোড করা হয়েছিল, তবুও মনে করিয়ে দিই যে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 14টা এমসিকিউ, সেখানে কোনো অথবা প্রশ্ন থাকে না, 14টাই করতে হয়। আর ভিএসএকিউ 4টে থাকে, 14 4 18 হয়ে গেল। 2 নম্বরের এসএকিউ টাইপ 1, 2 নম্বরের প্রশ্ন, সেগুলো 1+1 হতে পারে, আবার 2ও হতে পারে, সেরকম 5টা প্রশ্ন থাকে। এসএকিউ টাইপ 2 অর্থাৎ 3 নম্বরের, যেগুলো 1+1+1 হতে পারে, কিংবা জেনারেলি 3 কিংবা 2+1 বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো সেইটা থাকছে 9টা, তাহলে 9 3 27 হলো। আর গ্রুপ ডিতে যে লং প্রশ্ন 5 নম্বরে, সেটা ব্রেকআপ কেমন হয়, 2+2+1 কিংবা 3+2 কিংবা 3+1+1 এরকমও হতে পারে। ইভেন কোনো কোনো বছর 1+1+1+1+ এরকমও রয়েছে। তো 5 নম্বরে 3টে প্রশ্ন থাকে, মোট 15। তো সবগুলো যদি যোগ করো তো রিটিন এক্সাম 70 মার্কসের, আর প্র্যাকটিক্যাল 30 মার্কসের, তোমরা জানো। তো আমরা রিটিন নিয়েই আলোচনা করছি। তো রিটিন নিয়ে যদি আলোচনা করা হয়, ফার্স্ট ইউনিটে একটাই চ্যাপ্টার রয়েছে যেটাকে তোমরা ভৌত রাশি ও পরিমাপ নামে জানো, কিংবা ভৌত বিশ্বনী নামে জানো। তো সেখান থেকে একটা এমসিকিউ থাকবে, কোনো ভিএসিকিউ থাকবে না, আর একটা 2 নম্বরের এসএকিউ থাকবে, কিন্তু 3 নম্বরের এসএকিউ থাকবে না, লং অ্যান্সারও থাকবে না। অর্থাৎ প্রথম চ্যাপ্টার পড়লেই কিন্তু 3 নাম্বার। ওই জন্য আমি বলবো, আমি শেষে আবার বলবো, যারা কম পড়েও শুধু 5 নাম্বার কিংবা 40-এ নাম্বার পেতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। খুব কম পড়ে 3 নাম্বার সহজে কিন্তু পাওয়া যাবে। তো এই ফার্স্ট চ্যাপ্টারে যা তোমাদের বইতে সিলেবাস রয়েছে, তার মধ্যে বাদ কি গেছে না, মাত্রা সংক্রান্ত যে আলোচনা ছিল সিলেবাসে আগে, সেগুলো কিন্তু একদমই নেই। শুধুমাত্র সিলেবাসে তোমাদের যেটা আলোচনা করতে কিংবা পড়তে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি না, শুধুমাত্র বলা রয়েছে যে মেজারমেন্ট অফ স্মল লেন্স, ভার্নিয়ার কনস্ট্যান্ট অ্যান্ড লিস্ট কাউন্ট। তাহলে একদম স্ক্রু গজ এবং ভার্নিয়ার ক্যালিপাস কিংবা স্লাইড ক্যালিপাস নিয়ে যে আলোচনাটা রয়েছে অ্যাপ্লিকেশন, সেটাই পড়তে বলা হয়েছে। আর কি না, ত্রুটি নিয়ে পড়তে বলা হয়েছে। আর হচ্ছে ত্রুটি ক প্রকারের রয়েছে, আর সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের ত্রুটি রিলেটেড যে ক্যালকুলেশন রয়েছে এবং তাৎপর্যপূর্ণ সংখ্যা, এইটুকু পড়লেই কিন্তু তোমরা 3 মার্কস এখান থেকে পেতে পারো। ওই জন্য সবাইকে, যারা ফুল মার্কস পেতে চাও কিংবা ভালো মার্কস পেতে চাও, কিংবা যারা পাসটাও লক্ষ্য রয়েছে কি মিডিয়াম মার্কস লক্ষ্য রয়েছে, তাদের সবাইকে কিন্তু এই চ্যাপ্টারটা লক্ষ্য করা উচিত। এবার আসা যাক কাইনেমেটিক্স, কিংবা যাকে আমরা স্মৃতিবিজ্ঞান বাংলায় বলি। তোমরা জানো এখানে 2টো অধ্যায় রয়েছে। একটা হচ্ছে একমাত্রিক গতি, আমি ছায়া প্রকাশনী সিলেবাস ওয়াইজই বলছি, যেরকম সাজানো রয়েছে, তোমরা সাঁতরা থেকেও কিংবা অন্যান্য বইও ফলো করতে পারো। তো এখানে 2টো অধ্যায় রয়েছে, একটা হচ্ছে একমাত্রিক গতি, দ্বিতীয় হচ্ছে ভেক্টর। দুটোই একটু বড় চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই 2টো চ্যাপ্টার মিলে একটা এমসিকিউ, একটা ভিএসিকিউ, 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, 3 নম্বরের একটা, আর 5 নম্বরের একটা। তো যদি যোগ করে দেখো, টোটাল 10 নাম্বার এই দুটো থেকে আসবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ 2টো চ্যাপ্টার পড়ে 10 নাম্বার, তো যথেষ্ট মার্কস রয়েছে এখানে। তো এখানে বাদ কি গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথম যে চ্যাপ্টার রয়েছে, যেটা আমরা বলছি কাইনেমেটিক্স কিংবা একমাত্রিক গতি, তো আমি যেটা কম্পেয়ার করে দেখছি, একমাত্রিক গতিতে সেরকম কিছু বাদ নেই, যা রয়েছে তোমাদের ছায়া প্রকাশনী বইতে, সেগুলো পুরোটাই তোমরা পড়ে নেওয়াই উচিত।
দ্বিতীয় যেটা রয়েছে, এমনি সব পড়া ভালো এন্ট্রান্সের কথা বলতে গেলে, কিন্তু আমি শুধু এইচএস এর অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমি বাদগুলো আলোচনা করছি। 2 নম্বর যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ভেক্টর, সেখান থেকে কিন্তু কয়েকটা টপিক বাদ রয়েছে, যেরকম আপেক্ষিক বেগ নিয়ে যত আলোচনা ছিল, আপেক্ষিক বেগ কিংবা নদীতে নৌকোর গতি কিংবা বৃষ্টির যে আপেক্ষিক বেগ ব্যক্তির বেগের জন্য কি গতিশীলতার জন্য, তো এই তিনটে জিনিস কিংবা আপেক্ষিক ত্বরণ, তো আপেক্ষিক বেগ আপেক্ষিক ত্বরণ সংক্রান্ত যা 3-4টে প্রমাণ ছিল সেগুলো সবই বাদ রয়েছে। বাকি সবগুলো ভেক্টর অধ্যায়ের কিন্তু সিলেবাসে ইনট্যাক্ট রয়েছে, বাকি সবগুলো পড়তে হবে। এবারে চলে আসা যাক আমাদের ইউনিট 3 লজ অফ মোশন। এখানে তোমরা জানো 3টে চ্যাপ্টার থাকে, একটা হচ্ছে নিউটনের গতিসূত্র, একটু সহজ চ্যাপ্টার, দ্বিতীয় হচ্ছে ঘর্ষণ, তৃতীয় হচ্ছে বৃত্তীয় গতি কিংবা আবর্ত গতি। এই 3টে চ্যাপ্টার মিলে টোটাল মার্কস থাকছে 10, তার মধ্যে 2টো এমসিকিউ, ভিএসিকিউ একটাও থাকবে না, 2 নম্বরের একটা থাকছে, 3 নম্বরের 2টো থাকছে এখানে, আগেরটা যেটা একটা ছিল, কিন্তু 5 নম্বরের এখানে কিছু থাকছে না। যদি আমরা যোগ দেখি তাহলে দেখো লক্ষ্য করে টোটাল হচ্ছে 10 মার্কস। তো এখানে 3টে চ্যাপ্টার পড়ে কিন্তু 10 মার্কস। কিন্তু প্রথম যে চ্যাপ্টার রয়েছে এই লজ অফ মোশনে, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। সেইখানে কিন্তু সিলেবাসে আমি যা রিডিউস সিলেবাসে যা দেওয়া রয়েছে সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুধুমাত্র নিউটনের সূত্রগুলো এবং আমরা যে বলের ঘাত বল সেই সংক্রান্ত পড়তে বলা হয়েছে, কিন্তু লিফটের সমস্যাগুলো কিংবা পরিবর্তনশীল ভরের সমস্যাগুলো কিংবা টান সম্পর্কিত সমস্যার কথা কিন্তু উল্লেখ নেই। তো চাইলে কেউ বাদ দিতে পারো, লিফট নিয়ে কোনো আলোচনা নেই। অর্থাৎ লিফটের প্রবলেমগুলো, মোশন অফ ভ্যারিয়েবল মাস অর্থাৎ পরিবর্তনশীল ভর কিংবা রকেটের যে আলোচনাগুলো রয়েছে শেষের দিকে বইতে চ্যাপ্টারে, সেগুলো বাদ দিতে পারো। এবার আসা যাক চ্যাপ্টার নাম্বার আমাদের 2 এই ইউনিটে, তো সেটা হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণে যেটা আমাদের আবর্ত ঘর্ষণ কিন্তু সিলেবাসে নেই, বাকি পুরোটা রয়েছে। এবার চ্যাপ্টার নাম্বার 5 যেটা রয়েছে আমাদের কি না, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবর্ত গতি কিংবা আমরা যেটাকে বলি বৃত্তীয় গতি। তো সেই ক্ষেত্রে যেটা আমি সিলেবাসে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যেটা নেই সেইটা যদি আমি বলি যে সিলেবাসটা যদি লক্ষ্য করে দেখা বাদ দেওয়ার মতো কিন্তু খুব একটা সেরকম কিছু নেই, অলমোস্ট পুরোটাই রয়েছে। তো ওই জন্য বলবো আবর্ত গতি কিংবা বৃত্তীয় গতিতে কিছু বাদ দিও না, সবগুলোই পড়ো। এবার আসা যাক ইউনিট 4 একটাই চ্যাপ্টার কার্যশক্তি ক্ষমতা যেটা, তো সেই চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়লেই 4 নাম্বার। ওই জন্য যারা সাজেস্টিভ পড়বে তারা এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দেবে। আমি শেষে আবার বলবো যারা সাজেস্টিভ কিংবা কম মার্কসের জন্য পড়তে চাইছো 40s রেঞ্জে কিংবা জাস্ট পাস করলেও হবে, তাদের ক্ষেত্রেও বলবো যে কোনগুলো পড়লে তোমরা ইজিলি পাস করতে পারবে শেষে বলছি। আর যারা বেশি নাম্বারের জন্য তাদের তো সব পড়তেই হচ্ছে। তো এন্ট্রান্সের জন্য পুরোটা পড়া ভালো, পড়তেই হবে, কিন্তু যতই তোমরা পুরো পড়ো না কেন, রিভিশনের সময় অ্যানুয়াল এক্সামিনেশনের আগে তোমাদের কিন্তু কোনটা বাদ কোনটা কি সেটা কিন্তু মাথায় রাখতেই হবে সবাইকে। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কার্যশক্তি ক্ষমতাতে 1 নম্বরের একটা এমসিকিউ, ভিএসএকিউ নেই, 2 নম্বরের এসএকিউ নেই, 3 নম্বরের একটা এসএকিউ থাকছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেনও নেই। তো টোটাল হচ্ছে 4 মার্কস একটাই চ্যাপ্টার। তো এইখানে যা রয়েছে তোমাদের ছায়া প্রকাশনী কিংবা সাঁতরা টেক্সট বুকে পুরোটাই রয়েছে সিলেবাসে, শুধুমাত্র দ্বিমাত্রিক তলে যে ঘর্ষণ সেটা কিন্তু নেই, শুধু 1 ডাইমেনশনাল ঘর্ষণটা রয়েছে। তার মানে সংঘর্ষ। তার মানে কার্যশক্তি ক্ষমতা তোমাদের ছায়া প্রকাশনীর বইতে যা আছে সবই পড়তে হবে, শুধু একটা পাতা বাদ দিতে পারো, ওই দ্বিমাত্রিক তলে যে ঘর্ষণটা সংঘর্ষটা, বাকি সবই থাকছে। নেক্সট আসা যাক ইউনিট নাম্বার 5 যে মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস। তো এই ইউনিটে তোমরা জানো 2টো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান, দ্বিতীয় হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই 2টো চ্যাপ্টার মিলে থাকছে টোটাল 6 নাম্বার, 2টো এমসিকিউ, একটা ভিএসএকিউ, 2 নম্বরের এসএকিউ থাকছে না, 3 নম্বরের এসএকিউ একটা থাকছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে না। তো টোটাল হচ্ছে 6 মার্কস, 2টো চ্যাপ্টার পড়ে 6 মার্কস। তো এইখানে যদি বাতিলের কথায় যদি আসা হয়, তো সেটা হচ্ছে সবচেয়ে প্রথম চ্যাপ্টার যেটা স্থিতিবিজ্ঞান। তো সেখানে যে শেষের দিকে দেখবে যে দৃঢ় বস্তুর সাম্য অবস্থা নিয়ে যে আলোচনাগুলো রয়েছে সেটা কিন্তু সিলেবাসে এখানে উল্লেখ নেই, তো সেটাকে বাদ দিতে পারো, আর বাকিগুলো রয়েছে। চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ দৃঢ় বস্তুর ঘূর্ণন যেটা, তো সেই চ্যাপ্টারে সবই রয়েছে সিলেবাসে, শুধু রিডিউস সিলেবাসে যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য কিংবা তাদের প্রয়োগগুলো, সেগুলো কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, তো এটা বাদ দিতে পারো, কিন্তু বাকি সবগুলো রয়েছে। ইউনিট 6 যেটা একটাই চ্যাপ্টার 7 নাম্বার, আমি সবাইকে বলবো যারা পাস করার লক্ষ্য কিংবা কম নাম্বার 40s এর লক্ষ্য, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা চ্যাপ্টার পড়েই 7 নাম্বার, এখান থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন থাকে, 2 নম্বরের একটাও থাকে না, 5 নম্বরের একটাও থাকে না,
ইভেন 1 নম্বরে ভিএসসি কিউ থাকে না, কিন্তু একটা এমসিকিউ থাকে। তো এইটা একটা টার্গেটেড হওয়া উচিত সবারই, কারণ এখান থেকে একটা চ্যাপ্টার পড়েই কিন্তু 7 নম্বর পাওয়া যাবে। তো এখানে যদি আমরা বাদের কথা যদি বলা হয়, কিন্তু আমি কিন্তু কোনো কিছু বাদ দেখতে পাচ্ছি না, যা রয়েছে তোমাদের ছায়া প্রকাশনী বইতে সবটাই কিন্তু পড়া উচিত, সবগুলোই রয়েছে কিন্তু। এবার যদি 7th ইউনিটে আসা যাক, এখানে একটু সাবধানে থাকতে হবে, কারণ হচ্ছে নর্মালি এখানে 9টা 10টা চ্যাপ্টার, মাত্র 10 নম্বর আগেও ছিল, এখনো সেই 10 রয়েছে। কিন্তু এই প্রপার্টিজ অফ ওয়ার্ক ম্যাটার মানে হচ্ছে যে পদার্থের যে বিভিন্ন রকমের ধর্ম নিয়ে রয়েছে, তোমরা জানো এই অধ্যায়গুলো কোনগুলো, যেরকম প্রথম হচ্ছে স্থিতিস্থাপকতা, দ্বিতীয় হচ্ছে উদস্থিতিবিদ্যা, তারপরে সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুমণ্ডলীয় চাপ, থার্মোমিতি, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ, অবস্থার পরিবর্তন, ক্যালোরিমিতি। তো অতগুলো অধ্যায় কিন্তু ইনক্লুড রয়েছে এর মধ্যে। তো নতুন যে রেডিউস সিলেবাস হয়েছে তার মধ্যে যে অধ্যায়টা পুরো বাদ রয়েছে সেটা হচ্ছে থার্মোমিতি এবং বায়ুমণ্ডলের চাপ, সেটা কিন্তু একদমই নেই, সেটা পড়তে হবে না, ঠিক আছে। এই দুটো টপিক পুরো বাদ। আর ক্যালোরিমিতি যেটা রয়েছে, ক্যালোরিমিতিতে শুধুমাত্র ল্যাটেন্ট হিট অর্থাৎ লিন তাপ সংক্রান্ত পড়তে বলেছে, ওই জন্য আমি বলবো নিউমেরিক্যালি তোমরা ফলো করতে পারো, থিওরি সেরকম কিছু নেই সিলেবাসে, শুধু বলা রয়েছে ল্যাটেন্ট হিট ক্যাপাসিটি সম্বন্ধে জানতে, যে বিভিন্ন ধরনের যে আমরা লিন তাপগুলো পড়ি, গলনে বাষ্পীভবনে যে নিউমেরিক্যালগুলো করি সেটা দেখলেই হবে। ইভিন অবস্থার পরিবর্তনও যদি আমরা লক্ষ্য করে দেখি, তো অবস্থার পরিবর্তন যে চ্যাপ্টার রয়েছে, সেই অবস্থার পরিবর্তন চ্যাপ্টারেরও সেরকম কিন্তু বিরাট কিছু নেই, শুধুমাত্র বলা রয়েছে যে ক্যালোরিমিতির প্রিন্সিপাল পড়তে ক্যালোরিমিতি চ্যাপ্টার থেকে, অবস্থার পরিবর্তন থেকে শুধুমাত্র ল্যাটেন্ট হিট ক্যাপাসিটি পড়তে বলেছে। তো আমি একটু কারেকশন করে নিই, আমি একটু ভুল বললাম, যেটা প্রথমে বললাম ক্যালোরিমিটি থেকে শুধু তার নীতি পড়তে বলেছে, তার সেরকম কিছু পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিয়ে দিলে হবে নীতি, আর অঙ্কগুলো করবে। আর অবস্থার পরিবর্তন থেকে ওই লিন তাপ সংক্রান্ত যে আলোচনাগুলো রয়েছে বিভিন্ন, সেটাই দেখা, সেখান থেকে নিউমেরিক্যাল করা, থিওরি বেশি কিছু পড়ার দরকার নেই। আর থার্মোমিতি চ্যাপ্টার তো পুরো বাদ আমি আগেই বলেছি, তো এগুলো পড়লেই হবে। এইবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের এইখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, যে সবচেয়ে প্রথম চ্যাপ্টার অর্থাৎ স্থিতিস্থাপকতা, তার আগে বলে নিই এই সব চ্যাপ্টারগুলো মিলে দুটো এমসিকিউ, একটা ভিএসসি কিউ, 2 নম্বরের একটা, 3 নম্বরের একটাও নয়, 5 নম্বরের একটা। তো এই গ্রুপটা একটু চ্যালেঞ্জিং হবে সবার জন্য, কারণ অনেক বেশি অধ্যায়, সেই তুলনায় নাম্বার কম কিন্তু। তো এটা সবাইকে, যারা একটু কম পড়ো কিংবা একটু সাজেস্টিভ পড়তে চাও, তারা এই গ্রুপটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে একটু সাজেস্টিভ পড়তে পারো, পুরো বাদ দেওয়ার দরকার নেই, কিছু চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লে হবে। তো এখানে সবচেয়ে প্রথমে আসা যাক স্থিতিস্থাপকতা চ্যাপ্টার। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে কিন্তু কোনো কিছু আমি সেরকম বাদ দেখতে পাচ্ছি না, তো ওই জন্য আমি বলবো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পুরো পড়বে। দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে উদস্থিতিবিদ্যা, সেখানে কিন্তু যা দেখতে পাচ্ছি শুধু পাস্কালের সূত্র এবং তার প্রয়োগ নিয়ে কিংবা হাইড্রোলিক্স নিয়ে পড়তে বলা হয়েছে, স্পেশালি হাইড্রোলিক লিফট নিয়ে। তো ওই জন্য আমি বলবো পাস্কাল সূত্রের আগে দেখবে কয়েক পাতা এমনি জেনারেল আলোচনা রয়েছে, সেগুলো বাদ দিতে পারো, প্লবতা বাদ দিতে পারো, আর্কিমিডিসের নীতি বাদ দিতে পারো, কিংবা ভাসমান বস্তুর যে বিভিন্ন সাম্য অবস্থা সেগুলো বাদ দিতে পারো। আর এই চ্যাপ্টারের শেষের দিকে বায়ুমণ্ডলের চাপ রয়েছে, সেটা তো আগেই বলেছি বাদ দিতে, তো কিছু বাদ যাচ্ছে এখানে। তারপরে যে সান্দ্রতা পৃষ্ঠটান রয়েছে, সেখানে সান্দ্রতাতে কোনো কিছু বাদ নেই। পৃষ্ঠটানে শুধু একটা টপিক সিলেবাসে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে এক্সেস প্রেশার কিংবা অতিরিক্ত চাপ, যেটা আমরা বলি আর কি। তো সেটা বাদে বাকি সবগুলো পৃষ্ঠটানে কিন্তু রয়েছে। এরপরে ছিল চ্যাপ্টার কি না থার্মোমিতি, সেটা তো বলেছি আগেই, পুরোটা বাদ। তারপরে আমাদের যে পরপর 3টে যে চ্যাপ্টার রয়েছে, সেটা আমি যেটা বলছি কঠিনের প্রসারণ, তরল প্রসারণ একসঙ্গে ছিল, আর গ্যাসের প্রসারণ, ওগুলোতে কিছু বাদ নেই। এমনি সেখান থেকে একটু প্রশ্ন কম আসে, স্পেশালি গ্যাসের প্রসারণ থেকে প্রশ্ন খুবই কম আসে। তারপরে চ্যাপ্টার নাম্বার 7, সেখানে তো আমি আগেই বলেছি শুধু ক্যালোরিমিতির নীতি পড়তে হবে। আর চ্যাপ্টার নাম্বার 8 যেখানে অবস্থার পরিবর্তন, সেখানে ডেপথে থিওরি না পড়ে তোমরা নিউমেরিক্যাল করবে, আর সেখানে শুধু এই বিভিন্ন রকমের যে লিন তাপ রয়েছে সেই সম্বন্ধে ধারণা একটু রিডিং করতে হবে, পুরো যে পাই টু পাই পড়তে হবে এরকম ব্যাপার নেই কিন্তু। তো এইটা হচ্ছে আমাদের সেই অবধির যদি কথা বলা হয়, অর্থাৎ আমাদের পুরো 7 অবধি। কিন্তু এখানে একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে আগে কি ছিল না, তাপ সঞ্চালনটাকে এই ইউনিটে ধরা হতো না, কিন্তু নতুন রেডিউস সিলেবাসে কিন্তু এর মধ্যে তাপ সঞ্চালনকেও ইনক্লুড করা রয়েছে। তো সেই জন্য তাপ সঞ্চালনটাকে গুরুত্ব দিতে হবে। তাপ সঞ্চালন কিন্তু এই 7 নম্বর ইউনিটেই থাকছে। তো এখানে এই জন্য বলছিলাম যে এখানে 10 নম্বর তোলাটা একটু কঠিন, কারণ অনেক রকমের অধ্যায়, অনেকগুলো অধ্যায়ে কোনো প্রশ্নও না থাকতে পারে, একটাও হয়তো থাকবে না, কারণ মাত্র 10 মার্কস চ্যাপ্টার বাদ দেওয়ার পর এখনো 7-8টা থেকে যাচ্ছে। তো এইখানে তাপ সঞ্চালনে সবটাই রয়েছে, তাপ সঞ্চালন একটু বড় অধ্যায়। তো বাদ শুধু যা দেখলাম সেই গ্রিন হাউস ক্রিয়া, তারপরে তোমাদের ওই নিউটনের শীতলীকরণ সূত্র দেখতে পাইনি সিলেবাসে, তো এগুলো বাদ। কারশফের সূত্র যেটা রয়েছে
সেটা বাদ রয়েছে। তারপরে হচ্ছে যে এমিসিভ অ্যাবজর্পটিভ পাওয়ার, অর্থাৎ আমাদের যে বিকিরণ ক্ষমতা রয়েছে, শোষণ ক্ষমতা, সেই সংক্রান্ত নেই। এবং প্রিভোস্টের যে থিওরি, প্রিভোস্টের যে বিনিময় নীতি, তাপ বিনিময়, সেটাও সিলেবাসে নেই। তো এই 3-4টে টপিক বাদ থাকছে, বাকিটা কিন্তু তাপ সঞ্চালনে থাকছে। এবার যদি আসা যাক ইউনিট 8, এটা কিন্তু সবার টার্গেটেড একটা হতে পারে, কারণ একটাই চ্যাপ্টার আর সেখান থেকে 4 নাম্বার তোমরা পেতে পারো। সেটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের গতিতত্ত্ব, একটু সহজ চ্যাপ্টার। তো গ্যাসের গতিতত্ত্বতে কিছু বাদ নেই বলতে গেলে, কারণ হচ্ছে সবই থাকছে। তো কিন্তু আমি একটা কথা বলবো, গ্যাসের গতিতত্ত্ব কিন্তু তাপগতিবিদ্যার পরে রয়েছে বইতে, কিন্তু সিলেবাসে গ্যাসের গতিতত্ত্ব কিন্তু প্রথমের দিকে রয়েছে। তো এখানে যেটা গ্যাসের গতিতত্ত্বতে যেটা রয়েছে সিলেবাস যদি বলা হয়, পুরোটাই কিন্তু গ্যাসের গতিতত্ত্বের সিলেবাস রয়েছে, কোনোটা কিছু বাদ নেই। ছায়া প্রকাশনী বইতে যা রয়েছে বইতে পুরোটাই তোমরা পড়বে। তো এখানে কি না, একটা এমসিকিউ, এক ভিএসিকিউ একটাও নেই, 2 নম্বরের এসএকিউ একটাও নেই, 3 নম্বরের একটা থাকছে এসএকিউ টাইপ 2। তো সব মিলিয়ে 4 নাম্বার, একটা চ্যাপ্টার পড়ে 4 নাম্বার, এই জন্য সবাই এটাকে ভালো করে পড়বে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে তোমাদের তাপগতিবিদ্যা, ইউনিট 9-এ, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি ইউনিট 8 এটা ইউনিট 9, কিন্তু আমি এর সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের সঙ্গে ওই জন্য বলছি। তো ইউনিট 9-এ যেটা বলছে থার্মোডাইনামিক্স, আমাদের বইতে সেটা ইউনিট 8-এ রয়েছে। তাপগতিবিদ্যাতে একটাই চ্যাপ্টার পড়ে 6 নাম্বার, 5 নাম্বারের একটাও থাকে না, 3 নাম্বারের একটা, 2 নাম্বারের একটা এসএকিউ, ভিএসএকিউ একটাও নেই, আর এমসিকিউ একটা থাকে। তো মোট হচ্ছে কি 6। তো এই 6 নাম্বার তোলা তোমাদের পক্ষে সহজ হবে, কারণ এই চ্যাপ্টারে কিছু অংশ বাদও রয়েছে। স্পেশালি যেটা বাদ দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের কি না, এখানে থার্মোডাইনামিক্সে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাপীয় ইঞ্জিন বাদ পুরো চলে গেছে, তাহলে কাম্য চক্র টক্র এগুলো পড়তে হচ্ছে না। আর ইভেন তোমাদের যে রেফ্রিজারেটর কিংবা আমাদের যেটা তাপীয় ইঞ্জিনের যেটা বিপরীত হিসাবে থাকছে হিমায়ক, সেটা বাদ থাকছে। আবার আমাদের রিভার্সিবল, ইররিভার্সিবল, অর্থাৎ আমাদের যেটা প্রতিবর্ত আমাদের যে প্রক্রিয়া থাকছে, যে রিভার্সিবল এবং উল্টোটাও থাকছে, মানে প্রত্যাবর্তক প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, সেগুলো কিন্তু নেই। তাহলে এই জন্য এটা একটা টার্গেট সবাই করতে পারো, কারণ একটাই চ্যাপ্টার, তার মধ্যে আবার কয়েক পাতা বাদ চলে যাচ্ছে শেষের দিকে, বাকিটা পড়লেই 6 মার্কস হচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ হবে। এবার যেটা লাস্ট হয়, এটা কিন্তু তোমাদের সব আগেও যারা মানে 11 প্রতি বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই অসিলেশন আর ওয়েভস গ্রুপটা একটু সবসময় সমস্যা করে, কারণ হচ্ছে 6টা চ্যাপ্টার, 10 নাম্বার আসে শুধু। তো ওই 6টার মধ্যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা তোমাদের ছিল সেটা হচ্ছে যে অসিলেশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা কিন্তু সিলেবাসে পুরোটাই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আর নেই। অর্থাৎ সরল দোলগতির পর যেটা দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে যে কম্পন বলে, সেই কম্পন চ্যাপ্টারটা আর নেই, বাকি 5টা চ্যাপ্টার রয়েছে। তো এখনো চ্যালেঞ্জ যথেষ্ট রয়েছে, কারণ 5টা থেকে 10 নাম্বার। তো কোনটা থেকে আসবে, কোনগুলো থেকে আসবে, কোন একটা থেকে আসবে না কি দুটো থেকে আসবে না কি শুধু একটা শর্ট প্রশ্ন আসবে, সেটা কিন্তু বলা মুশকিল। তো বাকি 5টা চ্যাপ্টারই পড়তে হবে ভালো করে। তো 5টা চ্যাপ্টারের থেকে 2টো এমসিকিউ, একটা ভিএসিকিউ, 2 নম্বরের একটা, আর 3 নম্বরের একটাও নয়, 5 নম্বরের একটা। তো এখান থেকে যদি আমরা যোগ করে দেখি, তো এখানে টোটাল হচ্ছে 10 মার্কস। তো টোটাল যদি তোমরা দেখো হয়ে যাচ্ছে কিন্তু 70 মার্কস। কিন্তু এবারে বলি আমি যে তোমাদের এই অসিলেশন আর ওয়েভস যেটা রয়েছে, এটাকে আমরা সাউন্ড কিংবা অ্যাকোস্টিক্সও বলি, এই গ্রুপটাকে, মানে শব্দবিজ্ঞান। তো এখানে প্রথম চ্যাপ্টার রয়েছে সরল দোলগতি, সেখানে কিন্তু কিচ্ছু বাদ দেওয়া হয়নি, যা সিলেবাসে রয়েছে আগেও তাই ছিল। দ্বিতীয় হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা আগেই বলেছি যে কম্পন, সেটা তো পুরো বাদ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, তো যদি কম্পেয়ার করে দেখা যায় অলমোস্ট পুরোটাই রয়েছে। তো ওই জন্য আমি বলবো এখানে কিছু বাদ না দেওয়াই ভালো, কারণ একদম কাছাকাছি রয়েছে, তার মানে কিছু বাদ সেরকম নেই, সে 99%ই রয়েছে। তো সেই জন্য আমি কিছু বাদ সেখানে বলছি না, কারণ সিলেবাসে যা রয়েছে আগের সিলেবাসে ওরকমই থাকতো। তো ওই জন্য বলবো এই পার্টটায় শুধু ওই সেকেন্ড চ্যাপ্টারটা বাদ দিয়ে আর সবগুলোই কিন্তু পড়তে হবে। তো সিলেবাস অনেক, এবারে কখন অ্যানুয়াল পরীক্ষা হবে, সে ফেব্রুয়ারিতে কি মার্চে কি জুনে কখন হবে সেটা এখন বলা মুশকিল, তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই আশা করি আর কোনো পরিবর্তন হবে না কাউন্সিলের পক্ষ থেকে, এটাই থাকবে যেহেতু তারা বলেছে এটাই ফাইনাল যেটা। তো তোমাদের এই সিলেবাসের প্যাটার্ন ধরে তোমাদেরকে মানে ভালো করে পড়তে হবে। আর যেহেতু আমি বলেছিলাম যারা 40s-এ নাম্বার পেতে চাও, 50%, 60% নাম্বার পেতে চাও, তো আর যারা জাস্ট পাস লক্ষ্য, তাদের জন্য আমি কিছু দাগ দিচ্ছি। যেরকম ধরো এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লেই তারা 40s-এ নাম্বার কিন্তু পেয়ে যাবে। কারণ দেখো লক্ষ্য করে, এখানে 3 নাম্বার, এখানে 10, 10 3-এ 13, এইখানে হচ্ছে 4, 17, এখানে 7, তাহলে হচ্ছে 24, আর এইখানে হচ্ছে 4, 28, এইখানে হচ্ছে 6। দেখো এখানে কিন্তু 34 মার্কস হয়ে যাচ্ছে। 34 মার্কস ভালো করে প্রস্তুতি নিলে 30 মার্কস হয়তো স্কোরও করতে পারবে। তারপরে বাকি যে যতটা পারবে সেই হিসাবে পড়বে। যেমন শব্দতে অনেকগুলো রয়েছে, যেহেতু 5টা অধ্যায়, 5টা অধ্যায়ের মধ্যে তোমরা সরল দোলগতি, তারপরে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে দেখবে এখানে
আমাদের তরঙ্গ গতি চ্যাপ্টারটা কিংবা তরঙ্গের উপরিপাত চ্যাপ্টারটা, 5টার মধ্যে এই 3টে চ্যাপ্টারকে একটু বেশি গুরুত্ব দিতে পারো, কারণ এগুলো থেকে বেশি কোশ্চেন হয়। আর এইদিকে তোমাদের যে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটারে অনেকগুলো চ্যাপ্টার যেহেতু রয়েছে, এর মধ্যে তোমরা সান্দ্রতা, পৃষ্ঠটান, অধস্থিতিবিদ্যা, স্থিতিস্থাপকতা এবং তাপ সঞ্চালন, ওই 4টাকেই ভালো করে রেডি করলে আশা করি তোমরা 8-9 স্কোর করতে পারবে। তো কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে এই সংক্রান্ত প্যাটার্ন নিয়ে কিংবা সিলেবাসে কিংবা কোনগুলো কি বাদ কিছু নিয়ে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কম সময়ের মধ্যে বোঝাতে পেরেছি যে কি সিলেবাসে পরিবর্তন কিংবা কি প্যাটার্নে পরিবর্তন হয়েছে কিংবা মার্কস ডিস্ট্রিবিউশনে কি পরিবর্তন হয়েছে। আমরা পরের ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।